দর্শক, ধারণা করা হয় দেশে এফ কমার্স উদ্যোক্তাদের প্রায় 70% নারী। তার মানে এফ কমার্সকে এগিয়ে নিতে পারলে নারীর ক্ষমতায়ন এগিয়ে যাবে অনেকটাই। মুশকিল হলো এই খাতের উদ্যোক্তার সঠিক সংখ্যাটাই অজানা। উদ্যোক্তাদের নিবন্ধন করা গেলে দেশের রাজস্ব খাতে হতে পারে আরও সমৃদ্ধ। চলুন এ বিষয়ে কথা বলি। সাথে আছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। এফ কমার্সের উদ্যোক্তাদের যে দাবিগুলো রয়েছে এবং তারা সংস্কার চাচ্ছেন, তাদের এখনকার যে অবস্থান সেখান থেকে আসলে দাবিগুলোর বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই এবং কোন জায়গাটাতে আসলে সংস্কার দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ ফয়সাল রয়েল। আসলে শুরু থেকে যদি আপনি চিন্তা করেন যে যখন একটা সময় দেশে ফেসবুক আসলো, তখন আমরা শুধুমাত্র আমাদের প্রিয়জনদের সাথে, পরিচিত পরিমণ্ডলে যারা আছেন, যারা বন্ধু বান্ধব, তাদের সাথে যোগাযোগ রক্ষার জন্য আমরা ফেসবুকটা ব্যবহার করতাম। নিজের মনের কথা জানানোর জন্য আমরা স্ট্যাটাস হিসেবে ফেসবুকে নানা রকমের ছবি দিতাম, বিভিন্ন পোস্ট করতাম। কিন্তু যত সময় পার হচ্ছে দেখা যাচ্ছে যে এফ মানে ফেসবুকটা আসলে দিন শেষে একটা ব্যবসার একটা মাধ্যম হয়ে যেত। অর্থাৎ ফেসবুক আর ফেসবুকের জায়গাটাতে নেই, এটা একটা ব্যবসায়িক প্ল্যাটফর্মের একটা জায়গায় চলে এসেছে। ফলে কি হয় যে যে কেউ, আপনি দেখেছেন যে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, তারাও নিজের মতো করে কোনো না কোনো একটা পেজ খুলে সেখানে একটা ব্যবসা শুরু করে দিতে পারে। কেউ হয়তো ঘড়ি বিক্রি করছে, কেউ হয়তো জামা বিক্রি করছে, কেউ হয়তো ইনটেক কোনো জিনিস বিক্রি করছে, কেউ খাবার বিক্রি করছে। এবং আপনি জানেন এখন যে শরীর চর্চা হয়, যে বিভিন্ন জীবের বা ফিটনেস এর ট্রেনিং হয়, সেখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে সেই ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফেসবুকে নিয়ে ব্যবসা করার জন্য একটা পেজ খুলে নানাভাবে ভার্চুয়াল দোকানের মতো করে নানা কিছু সেল করছে। এবং আপনি জানেন যে এখন পেমেন্ট গেটওয়ে অনেক সহজ করে দেওয়া হয়েছে। এক ক্লিকে যে কোনো কিছু আসলে কেনা যায় এবং বাসায় সেই জিনিসগুলো পৌঁছে যায়। সিওডি হয়, ক্যাশ অন ডেলিভারি, এবং সেখানে যদি পণ্য ভালো না লাগে ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকে। অর্থাৎ একজন গ্রাহকের যে ইকোসিস্টেম প্রয়োজন তার পণ্য কেনার, তার সবটাই আসলে ফেসবুক পেজের মাধ্যমে হয়ে যাচ্ছে। এভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ই কমার্সটা গড়ে উঠলো, ফেসবুক বান্ধব ব্যবসা গড়ে উঠলো, এবং দেখতে দেখতে সেটা এক যুগ পেরিয়ে গেল। কিন্তু আপনাকে যদি ফয়সাল ভাই, আমি জানতে চাই, আপনি নিজেও আইটি সেক্টরে নানা প্রতিবেদন করেছেন, আপনি নিজেও হয়তো সঠিক তথ্য বলতে পারবেন না যে কি পরিমাণ নারী উদ্যোক্তা বা এফ কমার্সের উদ্যোক্তা আমাদের দেশে আছে। আমরা যখন ই ক্যাবের সাথে কথা বলি, আমরা যখন বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকের সঙ্গে কথা বলি, কিংবা এই ব্যবসা নিয়ে যারা গবেষণা করছেন, যারা এই খাতের বিশ্লেষণ করছেন, তারাও আসলে সঠিক তথ্য দিতে পারছেন না। বিভিন্ন রকমের পরিসংখ্যান হাজির হয়, তখন দেখা যায় কেউ বলে 3 লাখ উদ্যোক্তা আছে, কেউ বলে 5 লাখ উদ্যোক্তা আছে। যেটাই থাকুক, কত সংখ্যক উদ্যোক্তা আছে সেটা তো গুরুত্বপূর্ণ। কারণ বৈধ ব্যবসা করতে গেলে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত একটা নির্দিষ্ট ঠিকানা থাকতে হবে, এবং দ্বিতীয়ত একটা বৈধ ব্যবসার সার্টিফিকেট, যেটাকে বিল সার্টিফিকেট বলা হয় বা ট্রেড লাইসেন্স বলা হয়, সেটা থাকতে হবে। কিন্তু কাদের আসলে সেই ট্রেড লাইসেন্স গুলো আছে, কাদের নেই, সেই তথ্য আসলে জানা নেই, যেহেতু আমরা উদ্যোক্তার সংখ্যাটাই জানি না। পাশাপাশি রেভিনিউ, অর্থাৎ আপনি যে পণ্যটা বিক্রি করছেন, একজন উদ্যোক্তা যে পণ্যটা বিক্রি করছে, বিক্রি করার পর যে টাকাটা হাতে আসছে, সরকার তো আসলে সেখান থেকে কিছু ভ্যাট ট্যাক্স পাওয়ার কথা, কিন্তু সেই টাকাটা হাতে আসার পর সেই তালিকাও তো আমরা জানতে পাচ্ছি না। এই সমস্ত জায়গা থেকে উদ্যোক্তাদের পক্ষ থেকে তাহলে বলা সেক্ষেত্রে হচ্ছে রাকিব হাসান, যে একটা আমি সঠিক বিষয়টা একটু নিবন্ধন যেটি থাকা। জানতে চাই, ইকেব আসলে এই বিষয়টা নিয়ে কি বলছে? কারণ ইকেবের তো এই যে এখন যে আমাদের কাছে সঠিক তথ্য জানা নেই, কতজন উদ্যোক্তা, কতজন ট্রেড লাইসেন্স ভুক্ত, কতজনের কোন ক্যাটাগরিতে কোন ধরনের ব্যবসা তারা করছেন, এটা তো তথ্য আমাদের জানা দরকার। ইকেব কি বলছে এই নিয়ে? আসলে ইক্যাবের সঙ্গে যখন আমরা কথা বলি, আপনি জানেন যে তারা আসলে একটা কাজ শুরু করেছিল, বিগ বলা হয়, বিজনেস আইডেন্টিফিকেশন বা আইডেন্টিটি। এটা দিয়ে তারা আসলে এফ কমার্স কি ই কমার্সের মতো করে একটা নিবন্ধন প্রক্রিয়া আনতে চেয়েছিল, কিন্তু কাজটা আসলে হয়ে ওঠেনি। কারণ এই বাজারটা এত বড় এবং সবার সহযোগিতা এত প্রয়োজন, যে পরিমাণ জনবলের প্রয়োজন, নীতিগত সহায়তার প্রয়োজন, সবকিছু নিয়ে আসলে ইক্যাব কোনো কিছুই করে উঠতে পারেনি, এটা একেবারে ভেস্তে যায়। এবং আপনি জানেন 5 আগস্টের পর একটা পরিবর্তন ঘটে যায়। ই ক্যাবের সভাপতি, সহসভাপতি, সিনিয়র সভাপতি এবং পরিচালক সহ মোট 11 জন পদত্যাগপত্র জমা দেয়, এবং কমিটিটা ভেঙে যায়। এবং আপনার সঙ্গে যুক্ত হওয়ার ঠিক মিনিট 10 আগে আমাদের কাছে খবর এলো যে ই ক্যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের কমার্স, ডিজিটাল কমার্সে যিনি উপসচিব জনাব সাইদ আলী, তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। এবং সাইদ আলী যিনি, তার দায়িত্ব হচ্ছে আগামী 120 দিন অর্থাৎ 4 মাসের মধ্যে একটা নির্বাচন দেওয়া, এবং ই ক্যাবের সেই নির্বাচিত কমিটি কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয়। সেটি কারণ ই আসলে ক্যাবের পরবর্তীতে যেহেতু দেখা যাবে। অনেকগুলো। রাকিব হাসান, একদম শেষ প্রশ্ন হিসেবে একদম ছোট করে যেটি জানতে চাই, ফেসবুকের বাংলাদেশে অফিস সংক্রান্ত একটি বিষয় নিয়ে নানা সময়ে আলোচনা উঠেছে। সেটির আসলে আপডেট বা সর্বশেষ তথ্য আসলে কি? কি মনে করেন সেই বিষয়টি? কি কোন আপডেট রয়েছে এটা?
আসলে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নেই সত্যি করে বলে রয়েল, কারণ বোঝা যাচ্ছে যে গেল 15 বছরে সরকার প্রযুক্তি খাতে যা করেছে তার ভিতরে যদি একটা বড় ব্যর্থতার কথা বলা হয়, সবাই বলছে যে আমরা এখনো পর্যন্ত কোনো জায়ান্ট প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস দিতে পারিনি। সেটা ফেসবুকে পারিনি, অ্যামাজনকে পারিনি, এমনকি নেটফ্লিক্স এর মতো যে ওটিটি প্ল্যাটফর্ম তারও কোনো অফিস বাংলাদেশে দেওয়া যায়নি। কেবল আলোচনার কথাবার্তায় আমরা সীমাবদ্ধ রেখেছিলাম, অথচ পার্শ্ববর্তী দেশে কিন্তু এগুলো প্রত্যেকটি অফিস আছে। যে কোনো প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন যে যে ইন্টার্ম গভর্নমেন্ট আছে এবং পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তাদের খুব সিরিয়াসলি আসলে বিষয়টা দেখা দরকার, তাহলেই কারণ হয়তো ফেসবুকে কিছুটা একটা অফিস। ইতিবাচক দিকে যাওয়া যাবে। ধন্যবাদ রাকিব হাসান, আপনি বেশ কিছু তথ্য আমাদেরকে জানাচ্ছেন। ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য।